কৌস্তবের চ্যানেল মমতা বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করার জন্য যে তৈরি হয়েছিল, কলকাতা টিভি আগেও প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল, সেই চ্যানেলটা আজকে রসাতলে চলে গেল। কিন্তু সাধারণ সাংবাদিকরা এই কৌস্তব রায়ের যেই দুর্নীতি তার ভুক্তভোগী হচ্ছেন। এই যে নিরপরাধ সংবাদ মাধ্যমের কর্মীরা, সেই সংবাদ মাধ্যমের কর্মীরা কাজ হারালেন, তাদের হচ্ছে কি হবে? যে নোটিশটা ইতিমধ্যে বর্তমানকে দেওয়া হয়েছে, সেই নোটিশে উল্লেখ করা হচ্ছে 2018 থেকে 2025 সালে 17 থেকে 30 কোটি ঋণ নিয়েছিল বর্তমান পত্রিকা। প্রিন্টিং প্রেসের কাজ কিছুটা জায়গায় চলছে, বাকি সমস্ত ফ্লোর ফাঁকা, এবং যে সমস্ত কাজ হচ্ছে সেগুলো সংবাদপত্র সংক্রান্ত কাজ নয়। বরুণ সেনগুপ্তের সাধের কাগজ, যে কাগজ মানুষের কথা বলতো, সেই কাগজের আজকে কি দশা করেছেন এই পরবর্তীকালে কাগজের দায়িত্বে থাকা চটি চাটা যে সমস্ত সাংবাদিকরা রয়েছেন তারা। এর দায় কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, এর দায় সংশ্লিষ্ট চটি চাটা এডিটরদের। যে সমস্ত সাংবাদিকদের চাকরি যাচ্ছে, সেই সমস্ত সাংবাদিকরা আবারও যাতে চাকরি ফিরে পান তার ব্যবস্থাও মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে, আইনসিএ থেকে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে থেকে গোটা বিষয়টা খতিয়ে দেখছে। 2011 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারায় সংবাদ মাধ্যমের একটা অংশ যেমন চটি মিডিয়াতে পরিণত হয়েছিল, চটি চাটাতে পরিণত হয়েছিল, একই সঙ্গে দুর্নীতির অভ্যন্তরে সংবাদ মাধ্যমগুলো ঢুকে যায়। একের পর এক সংবাদ মাধ্যম দুর্নীতির আতুরঘর হিসাবে পরিচিতি লাভ করতে শুরু করে। অবাক লাগে, এই সমস্ত সংবাদ মাধ্যমের একটা অংশ যাদের হাতে তৈরি হয়েছিল তারা ভারতীয় সাংবাদিকতায় পথিতযশা ব্যক্তিত্ব, এবং তাদেরকে উপেক্ষা করে, তাদের আইডিওলজিকে উপেক্ষা করে বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন খবরের চ্যানেল যেভাবে প্রকাশ্যে দুর্নীতি করে বেরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তথ্য সংস্কৃতি দপ্তরের প্রধানমন্ত্রী ছিলেন, ফলে তাকে মাথায় রেখে তার সুবিধা নিয়ে যেভাবে সংবাদ মাধ্যমগুলো একটা দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে, সেটা নিয়েই মূলত এই প্রতিবেদন। কোন কোন সংবাদ মাধ্যম নিয়ে কথা বলবো? প্রথমত বর্তমান পত্রিকা, এটা নিয়ে কথা বলবো। তারপর চলে যাব কলকাতা টিভিতে। তারপর একটি জাতীয় মিডিয়া যার এডিটরকে, এখানে ব্যুরো চিফকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে, কারণ এক প্রমোটারের সঙ্গে তার সংঘাত, প্রমোটারকে বিভিন্নভাবে ভয় দেখানো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে, এবং কম পয়সা ফ্ল্যাট বাগিয়ে নেওয়া। এর পাশাপাশি আরও তো বিভিন্ন মিডিয়া রয়েছে, এবং সেই সমস্ত মিডিয়াগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বিজেপির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন বা হয়ে গিয়েছিলেন। বিজেপির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন, যদিও ধোপে টিকছে না, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তথ্য সংস্কৃতি দপ্তরটা রয়েছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর হাতে, ফলে পার পাচ্ছেন না কেউ। এই অবস্থায় দাঁড়িয়ে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের কর্তৃপক্ষরা চাপে পড়ে গিয়েছেন, অতিরিক্ত ছটি চাটতে গিয়ে এবং অতিরিক্ত বিজেপি বিরোধিতা অকারণে বা কারণে দেখাতে গিয়ে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ দিকগুলোকে আড়াল করে একটা সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে তুলে ধরার জন্য যেভাবে ছোটি মিডিয়া কাজ করে, বলে না গদি মিডিয়া, আমাদের পশ্চিমবঙ্গে ছোটি মিডিয়া যেভাবে কাজ করেছে, সেই সমস্ত বিষয় নিয়েই আমার এই প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। প্রথমে বর্তমান পত্রিকাতে আসব। বরুণ সেনগুপ্ত আমার আদর্শ। প্রথমেই বলে রাখি, বরুণ সেনগুপ্তের হাতে এই বর্তমান পত্রিকা তৈরি হয়েছিল। বর্তমান পত্রিকার আইডিওলজিটাই ছিল অ্যান্টি এস্টাবলিশমেন্ট খবর, অর্থাৎ সরকার বিরোধী, সরকার সমালোচনা করে খবর প্রকাশ করা। বাম আমলে বর্তমান পত্রিকা কখনোই বামেদের হয়ে কথা বলেননি, বলেছেন বিরোধীদের হয়ে কথা। বামেদের সমালোচনা করেছেন, বাম সরকারের সমালোচনা করেছেন। তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর কি দেখা গেল, তিনি তৃণমূল কংগ্রেসের সমালোচনা করতে শুরু করেন, অর্থাৎ তৎকালীন সময়ের এডিটর যিনি ছিলেন শুভা দত্ত, বরুণ সেনগুপ্তের বোন, তিনি শুরু করেন সমালোচনা। তারপর কি হলো, বর্তমান পত্রিকার ওপর কোপ পড়ল। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন লাইব্রেরিতেগুলোতে, অর্থাৎ সরকারি লাইব্রেরিগুলোতে বর্তমান পত্রিকা রাখা হবে না, অন্যান্য বিভিন্ন পত্রিকা রাখা হবে, কিন্তু বর্তমান বাদ। তারপর বর্তমানে লেখা হলো রাজদণ্ড বনাম সস্তার কলম। সেই সময় বর্তমানে কাজ করতেন রন্তিদেব সেনগুপ্ত। আমার মনে আছে হেডলাইনটা, রাজদণ্ড বনাম সস্তার কলম। ফার্স্ট পেজের একদম এই সাইড যে ডরিক আছে বাঁহাতে, সেই সাইড ডরিকে লেখা ছিল রাজদণ্ড বনাম সস্তার কলম। এই ছিল হচ্ছে হেডলাইন। আরও একাধিক বিষয়বস্তু ছিল। যাই হোক, সবটা আমরা দেখছিলাম। বর্তমান
নিজের মতো করে তাদের যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট থিওরি সেটাকে বাস্তবায়িত করছেন। হট করে একটা সেটিং হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে, একটা অদ্ভুত সেটিং, এবং এই সেটিংয়ের ক্ষেত্রে বর্তমানের কয়েকজন সাংবাদিকের হাত ভয়ঙ্কর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বর্তমান পত্রিকাটা সেটিং হয়ে গেল। তারপর কি হলো, এবার আমি ইতিহাসটা বলছি। বর্তমান এমন কিছু কাজ করতে শুরু করলো যেই কাজের দৌলতে আজকে তাদেরকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে পুরো নগর উন্নয়ন দপ্তরের তরফে। কি হলো ইতিহাসটা বলি। 23শে জুন এই নোটিশ জারি করা হয়েছে, শোকজ নোটিশ, এবং বর্তমানের কাছে জবাব চাওয়া হয়েছে। কেন না, গত 20 তারিখ অর্থাৎ 20 জুন দেখা যায় রিক্লেমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্কেল তাদের একটা টিম পরিদর্শন করেন বর্তমান ভবনের সেক্টর 2-এ অবস্থিত যেই অফিসটা রয়েছে সেটা। বেশ, সেটা G+10 অর্থাৎ 10 তলা এবং গ্রাউন্ড ফ্লোর মোট এই বিল্ডিং। সেই বিল্ডিংয়ে তারা দেখছেন, তারা গিয়ে যে খোঁজখবর নিচ্ছেন, সেই বিল্ডিংয়ে যে কাজগুলো চলছে সেই কাজগুলো যখন জমি লিজ নেওয়া হচ্ছিল, যেখানে যা বলা ছিল জমি লিজ নেওয়ার সময় যা বলা ছিল সেই মোতাবেক নয়, সেই মোতাবেক কাজ হচ্ছে না। কি কাজ হচ্ছে আমরা যেটা জানতে পারছি যে ওই 10 তলার মধ্যে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সকে 3য় ফ্লোরে ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছে একটা সংবাদপত্রের অফিসের অভ্যন্তরে। এর পাশাপাশি 2025 সালে কনকর্ড ডায়াগনোসিস্ট সেন্টার এবং তার পাশাপাশি লুমিনা হেলথ সেন্টারের কাছে 4th এবং 7th ফ্লোরের ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটা সরকারের কাছে সেই প্রস্তাব দিয়ে গিয়েছিল, কিন্তু সেটা পরবর্তীকালে ভাড়া ঠাড়া ইত্যাদি হয়নি। প্রিন্টিং প্রেসের জন্য জমি লিজ নেওয়া হয়েছিল, সেই প্রিন্টিং প্রেসের আধুনিকীকরণের জন্য জমি লিজ নেওয়া হয়েছিল। ওইখানে নাকি এই প্রিন্টিং প্রেসের কাজবাজ হবে, কিন্তু আমরা দেখতে পারলাম সেই কাজগুলো খুব একটা হচ্ছে না। এই সংশ্লিষ্ট যেই কমিটি গিয়েছিল, কমিটি তারা খোঁজখবর নেয়, তারা সমস্ত কিছু খতিয়ে দেখে তারা দেখে যে প্রিন্টিং প্রেসের কাজ কিছুটা জায়গায় চলছে, বাকি সমস্ত ফ্লোর ফাঁকা, এবং যে সমস্ত কাজ হচ্ছে সেগুলো সংবাদপত্র সংক্রান্ত কাজ নয়। কি হচ্ছে, সল্টলেকের সেক্টর 1-এ DK-03 প্লটে 31.3162 কাঠা জমি 1991 সালে প্রিন্টিং প্রেস স্থাপনের উদ্দেশ্যে বর্তমানকে লিজ দেওয়া হয়েছিল। এটা 1991 সালের ঘটনা। এবার 2005 সালে জমি বিনিময়ের মাধ্যমে সংস্থাটি সেক্টর 2-এর DK-03 প্লট 30.13333631 কাঠা জমি পায়। সেখানে 10 তলা বিল্ডিং অর্থাৎ G+1 বিল্ডিং গড়ে ওঠে। যাই হোক, পরে খতিয়ে তারা দেখছেন, এই যেই সার্কেল পরিদর্শনে গিয়েছিল তারা খতিয়ে দেখছেন যে এই বিল্ডিংয়ের আশেপাশে বেশ কিছু জায়গা সেটা সরকারের তরফে দেওয়া নয়, কিন্তু সেই জায়গাটাকেও ব্যবহার করা হয়েছে বিল্ডিং তৈরির ক্ষেত্রে। এবার কি, 77,164 বর্গফুট বহুতলের মধ্যে গ্রাউন্ড ফ্লোর, প্রথম এবং দ্বিতীয় তলের আংশিক অংশে এই মুদ্রণ বা প্রিন্টিং প্রেসের কাজ চলছে, বাকি অংশ ফাঁকা বা অন্য কাজের জন্য ব্যবহার হচ্ছে, যেটা বলছিলাম। অথচ লিজ দেওয়া হয়েছিল শুধুমাত্র সংবাদপত্র এবং প্রিন্টিং প্রেসের জন্য, সেটা হয়নি, সেটা বাস্তবায়িত হয়নি। এবার নোটিশে উল্লেখ করা হচ্ছে, যে নোটিশটা ইতিমধ্যে বর্তমানকে দেওয়া হয়েছে, সেই নোটিশে উল্লেখ করা হচ্ছে 2018 থেকে 2025 সালে 17 থেকে 30 কোটি ঋণ নিয়েছিল বর্তমান পত্রিকা। এই ঋণের জন্য সরকারি বা সেই সরাসরি জমি যে লিজ হোল্ডারের সত্ত্ব বন্ধক রাখা হয়েছিল। আবারও বলছি, সত্ত্ব বন্ধক রাখা হয়েছিল। প্রিন্টিং প্রেসের আধুনিকীকরণ এবং ওয়ার্কিং ক্যাপিটালের নাম করে ঋণ নেওয়া এই বর্তমান পত্রিকা এই বিল্ডিংটাকে ব্যবহার করেছিল একটা বাণিজ্যিক কারণের জন্য। ফলে এই বাণিজ্যিক কারণ কি বললাম, ওই ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সকে 3য় ফ্লোরের অনুমতি দেওয়া, এই সমস্তগুলো। ফলে এই সবটা নিয়ে বর্তমান পত্রিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ সরকারের কাছে রয়েছে। সেই মোতাবেক সরকার এই মুহূর্তে নোটিশ দিয়েছে, শোকজ নোটিশ বর্তমান পত্রিকাকে। বরুণ সেনগুপ্তের সাধের কাগজ, যে কাগজ মানুষের কথা বলতো, সেই কাগজের আজকে কি দশা করেছেন এই পরবর্তীকালে কাগজের দায়িত্বে থাকা চটি চাটা যে সমস্ত সাংবাদিকরা রয়েছেন তারা। এমনকি অনেকে ভেতরে, বর্তমান পত্রিকার ভেতরে অনেকে এগুলোর বিরোধিতা পর্যন্ত করেছিলেন, কিন্তু যারা বিরোধিতা করেছিলেন তাদেরকে কোণঠাসা করে দেওয়া হয়েছে। বর্তমানে হিন্দি কাগজে তাদেরকে ঢুকে দেওয়া হয়েছে, যাতে বর্তমান বাংলা কাগজের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা না থাকে, তাদের কোনো প্রভাব না থাকে। প্রথিতযশা সাংবাদিকরা এখনো পর্যন্ত বর্তমানে কাজ করেন, তারা নমস্য ব্যক্তি, কিন্তু তাদেরকে এই চটিচাটা কিছু সাংবাদিক চেপে দিয়েছিল পলিটিক্সে,
বর্তমান পত্রিকাতে 2021 থেকে 2026 এই ইলেকশনের আগে পর্যন্ত শুভেন্দু অধিকারীর ছবি এবং শুভেন্দু অধিকারীর নাম ছাপা হতো না বিরোধী দলনেতা হিসাবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ ছিল না তাই। এতে গেল বর্তমানের কথা। এবার যাই একটু কলকাতা টিভির দিকে। কলকাতা টিভি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কৌস্তব রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটাই ঘনিষ্ঠ যে প্রচুর টাকা লেনদেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মাধ্যমে করেছেন এবং কৌস্তবের মোবাইল ফোনের মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায় জেলের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতেন। এটা সূত্র মারফত, জেল সূত্রে আমরা জানতে পাচ্ছি। ফলে এই কৌস্তবের চ্যানেল মমতা বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করার জন্য যে তৈরি হয়েছিল, কলকাতা টিভি আগেও প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল, সেই চ্যানেলটা আজকে রসাতলে চলে গেল। আজকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরে এই চ্যানেলের নেপথ্যে কিসের টাকা রয়েছে সেটা বলছেন। কয়লার টাকা, গরুর টাকা ইত্যাদি ইত্যাদি টাকা এই চ্যানেলে ব্যবহার হয়েছে। এই মালিক কৌস্তব, সে এই টাকাগুলো ব্যবহার করেছে। কিন্তু দুঃখটা সেখানেই যেখানে সাধারণ সংবাদপত্রের কর্মীদের কি অবস্থা হচ্ছে। তারা চাকরিহারা হয়ে গেছেন, তারা দিশেহারা হয়ে গিয়েছেন। তাদের কি অবস্থা, তারা আমাকে ফোন করেছেন অনেকে, যদি কোথাও কোনো ব্যবস্থা করে দেওয়া যায়। হ্যাঁ, হয় এটা, অনেকেই ফোন করেন। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের দিনে কলকাতা টিভির ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু সাধারণ সাংবাদিকরা এই কৌস্তব রায়ের যেই দুর্নীতি তার ভুক্তভোগী হচ্ছেন। এবার এর মধ্যে কলকাতা টিভি স্যার বন্ধ হয়ে গেছে। এবার কলকাতা টিভিতে কয়লার টাকা ছিল, গরুর টাকা ছিল, বালির টাকা ছিল, আমি তার মধ্যে যেতে চাই না, সেটা সরকার ঠিক করবে, যারা এজেন্সি আছে তারা ঠিক করবে। কিন্তু এই যে নিরপরাধ সংবাদ মাধ্যমের কর্মীরা, সেই সংবাদ মাধ্যমের কর্মীরা কাজ হারালেন, তাদের হচ্ছে কি হবে তার একটা দিশা থাকা দরকার। ধরুন এক ফোনে 1 লাখ, একটা ফোন করলেই 1 লাখ টাকা, এটা ছিল স্যার। এখন এটা চিটফান্ডের টাকা, কয়লার টাকা, গরুর টাকা, বালির টাকা, ডোলোমাইটের টাকা, আমি যাচ্ছি না তাতে। কিন্তু আমি যখন এক ফোনে 1 লাখ ছিল, সেই যে চ্যানেল ছিল সেই চ্যানেলকে বলছি, আমি চ্যানেলকেই বলছি, সেই চ্যানেলে তো এটা হতো, তো অস্বীকার করার তো কিছু নেই। বা স্যার 2000 আমি এটা মানে এই সংবাদ মাধ্যমের কর্মীরাও অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। মেন স্ট্রিম মিডিয়া আছে, ডিজিটাল মিডিয়া রয়েছে। এখন ডিজিটাল মিডিয়াতে ক্যাঙ্গারু কোর্ট হচ্ছে, ডিজিটাল মিডিয়া ট্রায়াল করছে, বা মেন স্ট্রিম মিডিয়াও করছে, যার যেটা এজেন্ডা করছে তাতে কোনো সমস্যা নেই। না আমার মানে সেই কোথা থেকে কোন টাকায় চলছে সেটা জানি না, কিন্তু এরকম সংবাদ মানে বিশ্ব বাংলার নাম রয়েছে, এরকম সংবাদ সংস্থার কর্মীরা আমার কাছে আশঙ্কা প্রকাশ করেছেন যে এই 2019 থেকে কোন টাকায় এই সংস্থা চলছে, সংস্থা যদি বন্ধ হয়ে যায় তাহলে হচ্ছে এই কর্মীদের কি হবে। আমি এই কর্মীদের, সংবাদ মাধ্যমের কর্মীদের সিকিউরিটির জন্য স্যার আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে স্যার দাবি জানাচ্ছি। এবার চলে যাই আরেকটা ন্যাশনাল চ্যানেল, যার এখানে বাংলা একটি ডিজিটাল রয়েছে। তার এখানকার ব্যুরো চিফ নাকি শোনা যাচ্ছে তিনি নাকি কোন প্রমোটারকে ট্রেড করে কম পয়সা ফ্ল্যাট বাগিয়ে নিয়েছিলেন। এই অভিযোগটা সংশ্লিষ্ট প্রমোটার বিজেপি অফিসে করেন। এবং তারপর কি হয়েছে, তারপর ওই সংশ্লিষ্ট যে ব্যুরো চিফ রয়েছে তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। সম্ভবত তার চাকরিও চলে যাবে। তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি কাছের লোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, এইসব বলে প্রমোটারকে ট্রেড করিয়েছেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে সংশ্লিষ্ট রিপোর্টারদের ডেকে পাঠাতেন, খাওয়া দাওয়া হতো, তখন ছবি ফটো সেশন হতো, সেই ফটো সেশনের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে সংশ্লিষ্ট সাংবাদিক এভাবে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে বিদেশ ঘুরতেন। সেই সাংবাদিক আপাতত সম্ভবত তার চাকরি যাচ্ছে। এই হলো অবস্থা। আর কিছু খবরের কাগজ আছে বা কিছু ডিজিটাল মিডিয়া বা তার পাশাপাশি কিছু টেলিভিশন মিডিয়া রয়েছে যার এডিটাররা এই মুহূর্তে হাতে ফাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যত্রতত্র। তারা শ্রমিক ভট্টাচার্যের কাছে অনেকে গিয়েছেন নাকি শোনা যাচ্ছে। যাই হোক, তারা জানি না তারা তাদের চ্যানেল বাঁচাতে পারবেন কিনা বা চ্যানেলগুলো ঠিক করতে পারবেন কিনা, কিন্তু যেভাবে চটি চেটে এসেছেন, যেভাবে তিলকে তাল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কালোকে সাদা বললে সেইটাকেই সত্যি বলে গোয়েবেলসের থিওরির মতো যেভাবে মানুষকে ভুল বুঝিয়েছেন, তার ফল, তার পাপ ভুগতে হচ্ছে তাদেরকে। এবং শুধু এই এডিটরদের ভুলের জন্য সাধারণ সংবাদ মাধ্যমের কর্মীদের আজকে কি দশা, ভয়ঙ্কর পরিস্থিতি। তারা তো এইসব রাজনীতির মধ্যে নেই, কিন্তু তাদেরকেও এগুলো ফেস করতে হচ্ছে। এর দায় কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের, এর দায় সংশ্লিষ্ট চটিচাটা এডিটরদের। অনেক চটিচাটা এডিটর সাংবাদিকরা তাদেরকে ইতিমধ্যে ছেটে ফেলা হয়েছে বিভিন্ন হাউস থেকে পিঠ বাঁচাতে, কিন্তু এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন অনেক চটিচাটারা। প্রপাগ্যান্ডা ছড়ানো, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রপাগ্যান্ডা ছড়ানো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে টাকা খাওয়া ডিজিটাল মিডিয়া, ইউটিউবার, টেলিভিশন মিডিয়া, প্রিন্ট মিডিয়ার এডিটররা।
এখনো ঘুরে বেড়াচ্ছেন। এই হলো পরিস্থিতি। আমি জানি না, আমি যেটা শোনা যাচ্ছে যে এই সমস্ত চটিচাটা সংবাদ মাধ্যমগুলোকে আবার ঢেলে সাজানো হতে পারে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নজরে সবটাই রয়েছেন, সবটা রয়েছে। তিনি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন গোটা বিষয়টা দেখা হচ্ছে, কে কোথা থেকে টাকা পেয়েছেন, কে কোথা থেকে কিভাবে খরচ করেছেন, কে কিভাবে দুর্নীতি করেছেন, সবটা দেখা হচ্ছে। চটি চাটার সময় যে দুর্নীতি করা হয়েছে সেই দুর্নীতির কড়ায় গণ্ডায় হিসেব হবে। কিন্তু যে সমস্ত সাংবাদিকদের চাকরি যাচ্ছে সেই সমস্ত সাংবাদিকরা আবারও যাতে চাকরি ফিরে পান তার ব্যবস্থাও মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে, আইনসিএ থেকে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে থেকে গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। এইটা আপাতত আমাদের কাছে খবর আছে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলেও প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।